আমি অ্যাডভোকেট সালমা আক্তার ডলি। সিআরপিসি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, তো আজকে দেখি কতটুকু করা যায়। সিআরপিসির 61 ধারায় কী বলা হয়েছে? সিআরপিসির 61 ধারায় বলা হয়েছে যে আটককৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা। আটককৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা, এটার অর্থ হচ্ছে যে বিনা ওয়ারেন্টে কোনো ব্যক্তিকে যখন পুলিশ অ্যারেস্ট করবেন, তিনি 24 ঘন্টার বেশি তার কাছে রাখতে পারবেন না। তিনি 24 ঘন্টার মধ্যে কি করবেন? তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। এখন এই প্রেরণের কারণ কি? তিনি যে 24 ঘন্টার মধ্যে প্রেরণ করবেন, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে যদি তদন্ত শেষ না হয়, আর একটা কারণ হচ্ছে যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তার অভিযোগটার সত্যতা পাওয়া যায়। ঠিক আছে, এখন আমরা 61 ধারা আর 167 ধারা একসাথে পড়ব। 167 ধারার আপনার 2 উপধারা, 167-র 2 উপধারায় কি বলা হয়েছে? ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযুক্ত ব্যক্তিকে আটক বা রিমান্ড, ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযুক্ত ব্যক্তিকে আটক বা রিমান্ড মঞ্জুর। ঠিক আছে, এটার অর্থ হচ্ছে যে মামলাটির বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক, মামলাটির বিচার করার এখতিয়ার ম্যাজিস্ট্রেটের থাকুক বা না থাকুক, গ্রেফতারকৃত ব্যক্তিকে কি করবেন? তিনি পুলিশ হেফাজতে পাঠাবেন এবং অনধিক 15 দিনে আটক রাখার বা রিমান্ডের আদেশ দিতে পারবেন। এখন 167-র 5 উপধারায় কি বলা হয়েছে? 167-র 5 উপধারায় বলা হয়েছে যে 120 দিনের মধ্যে যদি তদন্ত শেষ না হয়, সেক্ষেত্রে কি করার আছে? 167-র 5 ধারা অনুযায়ী যদি 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হয়, তখন যে ম্যাজিস্ট্রেটে তাকে আটক রাখার আদেশটা দিয়েছিলেন, সেই ম্যাজিস্ট্রেট কী করবেন? তাকে জামিনে মুক্ত করে দিবেন। হ্যাঁ, কোন ক্ষেত্রে মুক্ত করবেন? ম্যাজিস্ট্রেট কোন ক্ষেত্রে তাকে জামিন দিবেন? প্রথমত 120 দিনের মধ্যে তদন্ত শেষ হয়নি সেই সকল অপরাধের ক্ষেত্রে, যে সকল অপরাধ আপনার মৃত্যুদণ্ড যে অপরাধ হয় সেটা ছাড়া, যাবজ্জীবন কারাদণ্ড যে অপরাধের জন্য হবে সেটা ছাড়া, এবং 10 বছরের অধিক যে অপরাধের শাস্তি হবে এই অপরাধ ছাড়া, অর্থাৎ আমরা সংক্ষেপে মনে রাখি যে 10 বছরের অধিক কারাদণ্ড যে অপরাধের হবে, সেই অপরাধীদের ছাড়া বাকি অপরাধী, মানে 10 বছরের নিচে যাদের শাস্তি হবে, তাদেরকে ম্যাজিস্ট্রেট কী করতে পারবেন? জামিনে মুক্তি করতে পারবেন। এখন যারা মৃত্যুদণ্ড অপরাধ করেছে, যারা যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার অপরাধ করেছেন, যারা 10 বছরের অধিক আপনার শাস্তির অপরাধ করেছেন, তাদেরকে কে আপনি জামিন দিবেন? তাদেরকে জামিন দিবেন হচ্ছে দায়রা জজ। তারা জামিন পাবে দায়রা জজের নিকট থেকে, যে দায়রা জজ ইচ্ছা করলে তাদেরকে জামিন দিতে পারবে না। যখন 10 বছরের নিচে হবে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট জামিন দিবেন। আমরা একেবারে সহজে মনে রাখব। এখন আসি হচ্ছে যে আপনার সমন, কোনো ব্যক্তি বা কোনো দলিলপত্র সমন কিভাবে জারি হবে। তো ব্যক্তির ক্ষেত্রে আপনার 68 থেকে 74 ধারা পর্যন্ত সমন নিয়ে আলোচনা করা হয়েছে। এখন দেখি সমনের নিয়মটা কি। সমন হচ্ছে আদালতে কোনো ব্যক্তিকে হাজির করার জন্য তার বরাবর সমন ইস্যু করবেন। এখন তার বরাবর সমন ইস্যু করলে এই সমনটা সেই ব্যক্তিকে একটা কপি দিবে। এখন যে ক্ষেত্রে ব্যক্তিকে পাওয়া যাবে না, সেই ক্ষেত্রে কি হবে? তার পরিবারের সাবালক পুরুষ, যদি ব্যক্তিকে না পাওয়া যায়, তার পরিবারে কোনো সাবালক পুরুষের কাছে এক কপি সমন দিয়ে আসবেন। কে দিয়ে আসবেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা কোনো সরকারি কর্মচারী। ঠিক আছে, এখন 72 ধারায় কি বলা হয়েছে? 72 ধারায় বলা হয়েছে যে প্রজাতন্ত্র কর্মচারীর ক্ষেত্রে সমনে কি করা যায়। প্রজাতন্ত্র কোনো কর্মচারীর ক্ষেত্রে যে সমন দেওয়া হবে, সেই ক্ষেত্রে কি করার আছে? সেই ক্ষেত্রে সেই অফিসের প্রধান কর্মকর্তার নিকট কি করবেন? সমনের এক কপি দিয়ে আসবেন। এখন 73 ধারায় কি বলা হয়েছে? 73 ধারায় আপনার বলা হয়েছে যে স্থানীয় সীমানার বাহিরের ক্ষেত্রে সমন কিভাবে জারি হবে। স্থানীয় সীমানার বাহিরের ক্ষেত্রে সেই
সে এলাকায় যে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেটের কাছে কি করবে, সমন জারির জন্য প্রেরণ করা হবে। হ্যাঁ, এখন দেখি মানে বস্তু বলতে আপনার দলিলপত্র 94 ধারা অনুযায়ী দলিলপত্র হাজিরের জন্য কি করা যাবে, সমন ইস্যু করা যাবে। ঠিক আছে, এখন 94 ধারায় যে সমনটা ইস্যু করলো দলিলপত্র হাজির করার জন্য, এখন সমন ইস্যু করলে এটার বিরুদ্ধে প্রতিকার কি? এটার বিরুদ্ধে প্রতিকার হচ্ছে যে আপনি দায়রা জজের নিকট কি করতে পারবেন, রিভিশন করতে পারবেন। এখন 78 ধারায় দেখি যে 78 ধারায় কি বলা হয়েছে। 78 ধারায় বলা হয়েছে যে জমির মালিক কর্তৃক ব্যক্তির নিকট পরোয়ানা প্রেরণ। এই ক্ষেত্রে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো পলাতক আসামি, ঘোষিত অপরাধী অথবা এমন কোনো ব্যক্তি যিনি জামিনের অযোগ্য, সেই ক্ষেত্রে কি করবেন, সেই জমির যে মালিক তার কাছে সমনের 1 কপি প্রেরণ করবেন। এখন আসি 83 ধারায়। 83 ধারায় কি বলা হয়েছে? 83 ধারা বলা হয়েছে যে অধিক্ষেত্রের বাহিরে কার্যকর করার জন্য পরোয়ানা প্রেরণ, মানে যার এখতিয়ার নাই তার এখতিয়ারের বাহিরে যদি পরোয়ানা প্রেরণ করে কিভাবে করা হবে। এখন যার বিরুদ্ধে আপনি সমনটা প্রেরণ করবেন উনি যে এলাকায় আছেন সে এলাকার আপনার এখতিয়ারাধীন যিনি ম্যাজিস্ট্রেট আছেন, ওই এলাকার যিনি ম্যাজিস্ট্রেট আছেন সেই ম্যাজিস্ট্রেটের কাছে কী করা হবে, সেই ম্যাজিস্ট্রেটের কাছে সমন প্রেরণ করা হবে সমন জারির জন্য। কীভাবে প্রেরণ করবেন, ডাকযোগে বা যেভাবে হোক প্রেরণ করবেন। প্রেরণ করার পরে উনি সেই সমনটা জারি করবেন। আর 96 ধারায় কি বলা হয়েছে? 96 ধারায় বলা হয়েছে যে দলিল হাজিরের জন্য তল্লাশি পরোয়ানা। হ্যাঁ, এখন এই যে দলিল হাজিরের জন্য যে আপনি পরোয়ানাটা দিবেন, এটা 3টি কারণে দিতে পারবেন। প্রথম কি কারণ, যখন সমন জারির মাধ্যমে কোনো ব্যক্তিকে সমনে উল্লেখিত কোনো দলিল বা বস্তু হাজির করতে বলা হয়েছে কিন্তু সে ব্যক্তি সেটা হাজির করেনি, অর্থাৎ প্রথমে সমনের মাধ্যমে আপনাকে হাজির করতে বলবে, যখন আপনি সমনে হাজির করবেন না তখন কি করবে, তখন এই পরোয়ানা আপনি প্রেরণ করবে। ঠিক আছে, আর আরেকটা কারণ যে যখন এমন দলিল বা বস্তু কোনো ব্যক্তির দখলে আছে তা আদালতে জানা নাই। আর 3 নম্বরটা হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি অনুসারে কোনো তদন্ত, বিচার বা অন্য কোনো কার্যক্রমের উদ্দেশ্যে তল্লাশির পরোয়ানা দিবেন। এখন 100 ধারায় কি বলা হয়েছে? 100 ধারায় বলা হয়েছে যে আটককৃত ব্যক্তির তল্লাশি পরোয়ানা, মানে কোনো ব্যক্তিকে যখন আটক করবে তার তল্লাশির পরোয়ানা, সেক্ষেত্রে কি হবে, বেআইনিভাবে আটককৃত ব্যক্তির তল্লাশির জন্য পরোয়ানার আদেশ দিবেন। এই পরোয়ানার আদেশ কে দিবেন? এই পরোয়ানার আদেশ দিবেন আপনার যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই তল্লাশির পরোয়ানার তিনি আদেশ দিবেন। এখন এই 96 ধারায় কি হলো? 96 দলিল হাজিরের পরোয়ানা। আর 100 ধারায় কি হলো? ব্যক্তির তল্লাশি পরোয়ানা। এখন এই দুইটার প্রতিকার কি? এই 2 ধারার প্রতিকার হচ্ছে যে আপনি দায়রা জজের নিকট কি করতে পারবেন, আপনি দায়রা জজের নিকট আপনি রিভিশন করতে পারবেন। থ্যাংক ইউ।